সবশেষে বাংলাদেশকে নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশের জন্য আসলে ফিলিস্তিনে অ্যাটাক করা বা ফিলিস্তিনের জন্য পৌঁছানো মোটামুটি আগামী 30 বছর হয়তো সম্ভব না, এতটুকু বুঝে গেছে, তাই তো? বাংলাদেশের জন্য মূল চ্যালেঞ্জ কি? একটা জিনিস চিন্তা করেন, গাজা হচ্ছে একমাত্র দেশ যেটা হচ্ছে যে সব দিক থেকে শত্রু রাষ্ট্র দিয়ে ঘেরাও করা, আর একদিকে একটু সমুদ্র আছে, তাই না? এরকম আরেকটা মুসলিম দেশ আছে, সেই দেশের নাম কি? বাহ, সবাই জানে দেখি। এবং বাংলাদেশ আর ভারতের প্রযুক্তির মধ্যে কে বেশি পিছিয়ে আছে? এই যে এতগুলা অস্ত্রের নাম বললাম, এর বেশিরভাগই ভারতের কাছে চলে আসছে। ভারতের কাছে পরমাণু অস্ত্র আছে, ওই মিসাইল আছে যেটা বাংলাদেশে আসতে পারে। ভারতের কাছে ওই সাবমেরিন আছে যেটা মিসাইল নিক্ষেপ করতে পারে। অনেকে বলবেন যে সাবমেরিন থাকলে কি সুবিধা? সাবমেরিন হচ্ছে কি, সাগরের নিচ দিয়ে যায়, রাডারে ধরা পড়ে না, দেশের কাছে এসে মিসাইলটা মেরে দিয়ে চলে আসে। এটা হচ্ছে কি যে দুর্ভেদ্য একটা অস্ত্র, ওইটাও তার কাছে আছে। এবং সম্প্রতি সে হাইপারসনিক মিসাইলও তৈরি করতে পেরেছে, যেটা এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েও ওইভাবে ধ্বংস করা যায় না। আমরা কি করছি? কান্নাকাটি, হা হুকার, ঝগড়া, মারামারি। এমন করলে হবে? আজকে আমি যদি এখানে বলি হয় শরিয়া নয় শাহাদ, আপনারা চিৎকার করে উঠবেন আল্লাহু আকবার। এটার মূল্যটা সেদিন আমি অনুভব করব যেদিন আমাদের বিমানের ইঞ্জিন গুলা হুইসেল বাজাবে, আমাদের মডেল গুলো বেজে উঠবে, যেদিন আমাদের বিশ্বাস করবো যে দুনিয়ার একটা কোণে ফিস ফিস শব্দ শোনা যাচ্ছে, হয় শরিয়া নয় শাহাদ। যেদিন আমাদের পারমাণবিক বোমা হবে, যেদিন আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম হবে, যেদিন আমাদের ওই সাবমেরিন গুলো হবে যেগুলো অ্যাটাক করে আসতে হবে, সেদিন আমি চিৎকার শুনবো, সাত ঘুরিয়ে যেন চিৎকার করতে, হয় শরিয়া নয় শাহাদ। ওই চিৎকারটা আমি শুনতে চাই। কণ্ঠের চিৎকার তো কণ্ঠে এখানেই শেষ। ধরেন আপনি এখানে সামনে 10টা মাইক দিলেন, চিৎকার করলেন হয় শরিয়া নয় শাহাদ, সারাদিন চিৎকার করলেন, ধর ক্লান্ত হয়ে বাড়ি চলে গেলেন। 1 বছর পর আসলেন, কি দেখবেন? এখানে কোনো পরিবর্তন দেখবেন? তাহলে মুসলিম দেশগুলো যদি একই কাজ করে, পরিবর্তন কি হবে? আজকে আমাদের দেশের সরকাররা ইহুদি যে সিস্টেম, যে মানি সিস্টেম, এগুলোর কাছে যেমনি তাদের যে প্রযুক্তি, ওগুলো ছাড়া আমরা চলতে পারি। তাদের প্রযুক্তিতে কত কিছু, এবং কিভাবে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড, ব্যবসা ওয়ার্ল্ড এবং প্রযুক্তি ওয়ার্ল্ড একসাথে মিডিয়া টিডিয়া সহ চলে, এই সব কিছুর কোনোটাতে আমাদের হাত নাই। একটা ছেলেকে যদি বলি, আচ্ছা তোমার তো মনে হয় এই কাজে ভালো, এটার পিছনে টানা 10 বছর থাকো, না ভাই আমি জীবন দিতে প্রস্তুত। জীবন দিতে প্রস্তুত? 10টা বছর একটা কাজ করতে পারো না? তোমাদের শত্রু মিডিয়া, তার কাছে তো পৃথিবীর সেরা ফটোগ্রাফার গুলো আছে, তার কাছে তো সেরা রাইটার গুলো আছে, ওরা তো 10-15 বছর ধরে দেখে তৈরি করেছে। আর তোমাকে কিছু করতে বললে 10 ঘন্টাও মনোযোগ রাখতে পারো না, খালি ভাই ওই জীবন দিয়ে দিবে। তো দাও, জীবন দিচ্ছ তো, ফিলিস্তিন জীবন দিচ্ছ তো। আমাদের তো কোনো গোল, অ্যাম্বিশন, নিজেকে তৈরি করার কোনো রাস্তাই নাই। আজকে আমি যে কথাগুলো বলছি, এগুলোর জন্য কম করে 15 বছর তো পড়াশোনা করতে হয়েছে, তাই না? তখন তো ডাইনে বায়ও তাকানোর সুযোগ পাই নাই। আপনারা এক একজন এক একটা কাজ ভালো লাগবে ওইটাতে তৈরি করবেন। এবং বাংলাদেশে যারা এই ধরনের অস্ত্র তৈরি করছে, ওদেরকে আমি, বাংলাদেশ মিলিটারিকে সাপ্লাই দিচ্ছে তারা, হ্যাঁ, বৈধভাবেই করছে, তারা তো এই দেশকে আগায় নিয়ে যাচ্ছে। এই ধরনের কাজ আপনিও করেন, তাই না? আপনার এক একজন এক একটা কাজে ভালো করবে। তো যদি কোনো কাজে ভালো না করে খালি জীবন দিতেই ভালো পারি, তাইলে কি মুসলিম জাতি কি শক্তিশালী হবে? জীবন তো দিতেই হবে, কিন্তু জীবন যে শুধুমাত্র দিতে পারলেই শেষ এটা না। আপনার জীবনটা যদি 30 বছর পৃথিবীতে বাঁচে থাকেন, ওই 30 বছরের জীবনটা একটা কাজে দেন, ইনশাল্লাহ একটা পরিবর্তন তুলে আনতে পারবেন। হয়তো আমি আমার জীবনের একটা অংশ দিচ্ছি বলেই আজকে এই কথাগুলো বলতে পারছি এবং আপনারা শুনতে পারছেন। তো আপনারা কি করেন? আপনার চয়েস কি, আপনার ভালো লাগা কি, এবং পৃথিবীতে আপনার দেওয়ার কি, কোন জিনিসটা আপনার না থাকলে আর কেউ দিতে পারতো না, এবং কোন জিনিসটার কারণে আপনি দুনিয়াতে একটা পরিবর্তন আনতেছেন। তো এই ছিল আজকে বলার জন্য। আপনারা দোয়া করবেন বাংলাদেশ যেন গাজার মতন আরেকটা পরিস্থিতি না হয়, সেটার জন্য যেন আমরা প্রস্তুত থাকি, জাতি হিসেবে একতা বজায় রাখতে পারি, অন্যের দোষ ধরার চেয়ে আত্মসমালোচনা করি, এবং কিভাবে নিজে ভালো করতে পারি, অন্যের দেশকে, মুসলিম জাতিকে নিয়ে আগাইতে পারি, সেটা নিয়ে যেন চিন্তা করি। এতটুকু ছিল বলা। ধন্যবাদ।